হাই এভরিবডি। সো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমরা পুনরায় ইউডিসি নেট, এনটিএ নেট, জিআরএফ জুন 2024 এই পরীক্ষাকে মাথায় রেখে আমরা টেস্ট সিরিজ আলোচনা করছিলাম। আজকের চতুর্থতম টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করব এবং আজকেও মোস্ট ইম্পর্টেন্ট আমরা 50 MCQs আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য প্রসিডিং। ফার্স্ট কোয়েশ্চেন: The study of why does stressful living result in heart attack can be classified as। একটা স্টাডি বা একটা গবেষণা করে দেখা গেছে যে কেন স্ট্রেসফুল লিভিং অর্থাৎ মস্তিষ্কে অনেক রকম টেনশান নিয়ে জীবনযাপন করা বা বিভিন্ন রকম কারণে জরাজীর্ণ থাকা, এরকম করে যদি জীবনযাপন করা হয়, লিভিং বাস করা হয়, তাহলে তাহলে সেই সমস্ত মানুষদের একটা ঝুঁকি থাকে হার্ট অ্যাটাক হওয়ার। তো এই ধরনের যদি একটা রিসার্চ বা গবেষণা করা হয় তাহলে সেই গবেষণাকে কি বলা হবে? প্রথমত এ বলছে ডেসক্রিপটিভ রিসার্চ অর্থাৎ একটা বর্ণনামূলক রিসার্চ। বি বলছে যেখানে যে এক্সপ্ল্যানেটরি রিসার্চ অর্থাৎ কোনো কিছুকে ব্যাখ্যা করে বলছে। সি কো রিলেশনাল রিসার্চ অর্থাৎ একটার সাথে আরেকটার সম্পর্কিত একটা রিলেশন রিসার্চ। ডি বলছে ফিজিবিলিটি রিসার্চ অর্থাৎ কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিচার যেগুলো খুব ইজিলি শোকেস করছে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে হোয়াই ডাজ স্ট্রেসফুল লিভিং রেজাল্ট ইন হার্ট অ্যাটাক অর্থাৎ এই চিন্তাযুক্ত জীবনযাপন কেন এই হার্ট অ্যাটাকের ঝুঁকি, এই রিসার্চটা করা একটা এক্সপ্লানেটরি রিসার্চ। কারণ এই ধরনের রিসার্চ সাধারণত একটা প্রবলেমটাকে আমরা খোঁজার চেষ্টা করি এবং এখানে তার কারণ কি এবং কি কি অপারেশনাল ফ্যাক্টরগুলি রয়েছে, এবং বলা যেতে পারে এটা হচ্ছে এক ধরনের রিসার্চ ডিজাইন যেটার মেন দৃষ্টিপাত হচ্ছে এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা দ্য অ্যাসপেক্টস অফ আওয়ার স্টাডি, যে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে স্টাডি করছি এবং সেটাকে ডিটেলড ম্যানারে করছে। তাই এখানে গবেষকরা শুরু করে একটা সাধারণ একটা আইডিয়া থেকে এবং সেখানে রিসার্চ টুল হিসাবে বিভিন্ন রকম রিসার্চ মেটেরিয়াল ইউজ করে এবং সেখান থেকে একটা রেজাল্টে উপনীত হয়। তাই এখানে হোয়াই ডাজ স্ট্রেসফুল লিভিং রেজাল্ট ইন হার্ট অ্যাটাক, এটা একটা এক্সপ্লানেটরি রিসার্চ। নাও দ্বিতীয় আসবো পিয়ার গ্রুপ ইন্টারাকশন। পিয়ার গ্রুপ ইন্টারাকশন ইন এ ক্লাসরুম হেল্পস ইন অর্থাৎ একই গোত্রের মানুষদের অর্থাৎ বন্ধুদের সাথে জাস্ট এ সেকেন্ড পিয়ার গ্রুপ ইন্টারাকশন অর্থাৎ জাস্ট লাইক ক্লাসমেটদের সাথে আলোচনা করা ইন এ ক্লাসরুম। তো ইট হেল্পস ইন, এটি কি সাহায্য করে? বলছে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং, একটা ধারণাকে ভালো করে বুঝতে, রিয়ালাইজেশন অফ ওয়ানস মিসআন্ডারস্ট্যান্ডিং, একজনের ভুলটা কি বা ভুল বোঝাটাকে বুঝতে, র্যাপোর্ট বিল্ডিং অর্থাৎ একটা বন্ধুত্ব গড়ে উঠবে। ডি বলছে কোয়েশ্চেনিং, প্রশ্ন করতে জানতে শেখা হবে। অ্যাকচুয়ালি একটা পিয়ার লার্নিং বা পিয়ার গ্রুপ ইন্টারাকশন, এক গোত্রের মানুষদের যখন একই বিষয় নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রী যখন কথা বলে তখন তাদের কনসেপ্টটা বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, মেলড কোয়েশ্চেনিয়ার, অবজারভেশন, ইন্টারভিউ অ্যান্ড কালেকটিভ কোয়েশ্চেনিয়ার আর ইনস্টেন্সেস অফ। তো এখানে মেল করে প্রশ্ন কিছু, অবজারভেশন পর্যবেক্ষণ, ইন্টারভিউ এবং কালেকটিভ কোয়েশ্চেনিয়ার এবং একসাথে সংগৃহীত কিছু প্রশ্ন, আর ইনস্টেন্সেস অফ এগুলো কি সোর্স? বলছে সেকেন্ডারি সোর্স, 2 বলছে পার্সোনাল সোর্স, 3 বলছে প্রাইমারি সোর্স, ডি বলছে টেরিটরি সোর্স। অবভিয়াসলি এগুলো সব হচ্ছে প্রাথমিক উৎস। মেল কোয়েশ্চেনিয়ারি করা বা অবজারভেশন করা, ইন্টারভিউ নেওয়া, কালেকটিভ কোয়েশ্চেনিয়ার, এগুলো সবই হচ্ছে অবশ্যই প্রাইমারি সোর্সেস। নেক্সট বলছে ইনক্লুসিভ এডুকেশন ইমপ্লাইজ। ইনক্লুসিভ মানে আমি এই রকম এডুকেশন বারবার প্রায়শই বুঝিয়েছি ক্লাসে। ইনক্লুসিভ এডুকেশন মানে কি? যেখানে সমস্ত জিনিসটাকে গুরুত্ব দেওয়া হবে। ইমপ্লাইজ এখানে বলছে গুরুত্ব দেয় কোনটিকে? এনসিওরিং লার্নিং আউটকাম অফ এভরি চাইল্ড টু বি দ্য সেম, প্রত্যেকের
যে শিক্ষার যে ফলাফল এক হবে, নিশ্চয়ই নয় ইনক্লুসিভ। ইনক্লুডিং দ্য ডিসেবলড ইন দ্য মেন স্ট্রিম, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসা না। প্রোভাইডস কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিলো 14 ইয়ার্স, 14 বছরের নিচে সমস্ত শিশু বা বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে না, এটা ইনক্লুসিভ এডুকেশন নয়। তাহলে কি হতে পারে, ডিটা দেখে নি, এনসিওরিং দ্যাট নো চাইল্ড ইজ লেফট বিহাইন্ড ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে কেউ যেন পিছিয়ে না থাকে, এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। কোয়েশ্চন নাম্বার 5, এ হাইপোথিসিস শুড বি কনসেপচুয়ালি, অর্থাৎ একটা আনুমানিক একটা সমাধান, এটা ধারণাগতভাবে কি হওয়া উচিত। 5 এ বলছে কনভলিউটেড, কমপ্লেক্স অ্যান্ড জেনেরিক। বি বলছে কমপ্লেক্স, টাফ অ্যান্ড জেনারেল। সি বলছে ওসব কিছু নয়, একেবারে সহজ সরল, ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। ডি বলছে অবস্কিউর, কমপ্লিকেটেড অ্যান্ড সিম্পল। একটা রিসার্চ করতে গবেষক তার যদি হাইপোথেসিস থাকে, তার ধারণাটাকে ক্লিয়ার রাখে, সিম্পল এবং স্পেসিফিক রাখে, তাহলে কিন্তু রিসার্চটি কিন্তু উইদাউট এনি ডাউট সাকসেসফুল হবেই হবে। এরপরে প্রশ্ন, হোয়েন, যখন দ্য লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস, যখন ছাত্রছাত্রীদের যে শিক্ষার মেন যে লক্ষ্য আর এনসিওর, যখন সাধিত হয় উইথ এমপ্লয়মেন্ট, চাকরির মাধ্যমে, অফ লেস রিসোর্সেস অ্যান্ড ইফোর্ট অন দ্য পার্ট অফ এ টিচার, খুব অল্প পরিমাণ কিছু জিনিস ব্যবহার করে বা শিক্ষকদের কাছ থেকে প্রচেষ্টার মাধ্যমে, অ্যান্ড মোর ইনিশিয়েটিভ অফ সেলফ লার্নিং, এবং যেক্ষেত্রে টিচার পাঠ্যপুস্তকদের অন্যান্য সোর্স থেকে হেল্পের থেকে বেশি কিন্তু নিজের শিক্ষা সেলফ লার্নিংটা অধিক হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন, নিচের কোনটি উইল ডেসক্রাইব দ্য টিচার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, শিক্ষককে তখন আমরা সব থেকে বেশি কোনটা গুরুত্ব দেব। বলছে টিচার ইজ সাকসেসফুল, যে সফল শিক্ষক তিনিই পেরেছেন ছাত্রটাকে সেলফ লার্নিং করতে, না সফল টিচার ইজ সাকসেসফুল বলাটা ভুল। বি বলছে টিচার ইজ ইফেক্টিভ, ভেরি গুড, এটাই হতে পারে, কারণ টিচার তিনি খুব কার্যকরীভাবে ছাত্রছাত্রীদেরকে তিনি বোঝাতে সক্ষম হয়েছে। টিচার ইজ ইন্টেলিজেন্ট তো হবেই না, টিচার ইজ প্র্যাকটিক্যাল এটাও হবে না, তাই অবশ্যই টিচার ইজ ইফেক্টিভ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে রিফ্লেক্টিভ প্র্যাকটিস ইমপ্লাইজ ইউজ অফ ওয়ানস ড্যাশ। রিফ্লেক্টিভ প্র্যাকটিস সাধারণত এমন একটা প্র্যাকটিস যেটা আমাদের সাহায্য করে থাকে আমাদের আত্মসচেতনটাকে বাড়াতে, এবং যেটা একটা কি কম্পোনেন্ট হচ্ছে আমাদের আবেগীয় যে শক্তিটাকে দৃঢ়ভূত করতে। সো এখানে দেখতে পাচ্ছি কগনিশন, মেটাকগনিশন, অন কগনিশন, রিইনফোর্সমেন্ট অফ লার্নিং রয়েছে। তাহলে এখানে উত্তর হবে মেটাকগনিশন, যেটা আমি এক্ষুনি ব্যাখ্যা করলাম। যে নেক্সট, লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ফর এ টিচার, একজন শিক্ষকের ক্ষেত্রে শোনা একটি অন্যতম একটি বিষয়, অর্থাৎ লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ফর এ টিচার। কেন লিসেনিং ইজ ইম্পর্টেন্ট? অ্যাড্রেস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য লার্নার, বলছে ছাত্রছাত্রীদের প্রয়োজনটাকে উপলব্ধি করা। অবশ্যই যদি একজন টিচার নাই শোনেন তাহলে কি করে হবে, তাহলে এটা অবশ্যই হবে। বি বলছে লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ফর এ টিচার টু গেইন নলেজ, অবভিয়াসলি টিচারের ক্ষেত্রে নয়, স্টুডেন্টদের ক্ষেত্রে হলে বলতাম হয়তো হ্যাঁ। কিপ দ্য লার্নার ইন গুড হিউমরে রাখার জন্য, অর্থাৎ তাদের মনটাকে সঠিক রাখার জন্য শোনা উচিত, না এটাও নয়। ইভালুয়েট দ্য লার্নার ফর দ্য প্রোগ্রেস মেড, নাকি ছাত্রছাত্রীদের কতটা উন্নতি হচ্ছে তা দেখার জন্য, না এগুলো নয়। উত্তর হবে অ্যাড্রেস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য লার্নার, অর্থাৎ ছাত্রছাত্রীদের কি প্রয়োজন, কি তারা বুঝতে পারছে কি পারছে না, এটাই। নাম্বার 9, দ্য ফর্মুলেশন অফ এ রিসার্চ প্রবলেম, একটা রিসার্চ প্রবলেমকে আমরা ফর্মুলেট করছি, ক্যান বি কম্পেয়ার্ড, এবং সেটাকে তুলনা করা যেতে পারে কিসের সাথে? বলছে লেইং দ্য ফাউন্ডেশন অফ এ বিল্ডিং। অবভিয়াসলি একটা রিসার্চ প্রবলেমটাকে আমরা ঘরের ভিতের সাথে বলতে পারি, ফাউন্ডেশন অফ এ বিল্ডিং, অবভিয়াসলি আর অপশন পড়ার দরকারই নেই। 10 দাগে,
ডিউরিং রিসার্চ, গবেষণার সময়, হোয়াইল রেকর্ডিং অবজারভেশন, যখন আমরা পর্যবেক্ষণ করি বা পর্যবেক্ষণটাকে আমরা রেকর্ড করি, ইফ অ্যান অবজারভার রেটস অ্যান ইন্ডিভিজুয়াল, যদি একজন অবজারভার পর্যবেক্ষক তিনি একজন ইন্ডিভিজুয়ালকে, একজন ব্যক্তিকে তিনি তাকে রেটিং করেছে, অন রেটিং গিভেন ইন অ্যানাদার অ্যাসপেক্ট অফ দ্য ইন্টারাকশন, অন্য কোনো কথোপকথনের নিরিখে, দিস টার্ম অ্যাজ দ্য, তখন আমরা সেটাকে কি বলবো, বলছে ইভালুয়েশন ইফেক্ট। না, ইভালুয়েশন ইফেক্ট কী করে হবে? এরর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটাও নয়। অবভিয়াসলি এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট। কি ইফেক্ট? হ্যালো ইফেক্ট। কারেক্ট। সাধারণত নেক্সট হচ্ছে ক্যাটেগরিক্যাল ইফেক্ট, এটা তো হচ্ছে না, হ্যালো ইফেক্টই হচ্ছে রাইট অ্যান্সার। তো সাধারণত কি, যেটা আমি বলছিলাম যে হ্যালো ইফেক্টটা একটু বুঝতে হবে। হ্যালো ইফেক্ট মানে হচ্ছে একটা এমন একটা আমাদের মনের মধ্যে একটা মানে কি বলবো, আগে থেকে একটা পক্ষপাতিত্বের মতো গড়ে ওঠা, যেখানে আমাদের সার্বিক দিক থেকে আমাদের যে ভাবনা, আমাদের যে দৃষ্টিভঙ্গি একটা ব্যক্তির প্রতি প্রভাবিত করে। যেমন করে তার সম্পর্কে আমি কি ভাবি, তার সম্পর্কে কি আমি অনুভব করি, তো তাকে আমি কোথাও একটা প্রেফারেন্স দিই, তাই এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট। এই যে এলো হ্যালো ইফেক্ট। ওকে, পরের প্রশ্নে আসবো। তার পূর্বে 1 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের নতুন কোর্সের একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা যদি কেউ জয়েন করতে চান অবশ্যই পজ করে দেখে নেবেন ডিটেলগুলি। আমরা ডিসেম্বর 2024 ব্যাচ অর্থাৎ ইউজিসি নেট জিআরএফ এবং ডব্লিউবি সেটের জন্য ব্যাচ শুরু করছি। ক্লাস শুরু হচ্ছে 2রা জুলাই থেকে। ওকে, যদি কারোর ইচ্ছে থাকে অবশ্যই পজ করে নেবেন, এবং যদি মনে হয় যুক্ত হবেন তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। কোর্স ডিটেলস রয়েছে এবং লিমিটেড সিটসও রয়েছে। তো এরপর আমরা দেখব যে এখানে রিডিং কম্প্রিহেনশন রয়েছে। আমি রিডিং কম্প্রিহেনশনটাকে অ্যাপ্রোচ করার সবথেকে সহজ উপায় কী শিখিয়েছি, আগে প্যাসেজ পড়বেন। দ্য স্লোয়িং ডাউন অফ এ বিজনেস ক্যান হ্যাপেন। তো একটা ব্যবসা, স্লোয়িং ডাউন অফ এ বিজনেস, একটা ব্যবসার ধীর নেমে যাওয়া বা গতি কমে যাওয়া, ক্যান বি হ্যাপেন, এটা হতে পারে কী কী কারণে। ওকে, দ্বিতীয় প্রশ্ন বলছে বারুদাকে, হোয়েন উইল এ বিজনেস ক্রিয়েট ইটস প্লেস, যখন একটা ব্যবসা তার একটা নিজস্ব স্থান গড়বে ইন দ্য মার্কেটে, তখন কি বলা হবে। তৃতীয় 13 বলছে দ্য ফাউন্ডার অফ এ বিজনেস, একজন একটা ব্যবসার যেন যিনি প্রতিষ্ঠাতা, ডাজ নট মুভ টু এ মোর ম্যানেজারিয়াল রোল, ম্যানেজারিয়ালের মধ্যে যে রোলগুলো হয়ে থাকে সেখানে তিনি কিন্তু যায় না। অ্যাট হুইচ স্টেজ, কোন স্টেজে পৌঁছে গেলে তিনি সেই ম্যানেজিং ডাইরেক্টরের রোল টোল এগুলো সব প্লে করে না। 14 হচ্ছে ভেঞ্চারিং ইনটু রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ডাজ নট মিন দ্যাট এ বিজনেস উইল। তো ভেঞ্চারিং ইনটু রিলেটেড প্রোডাক্টস, এমন কিছু সম্পর্কিত প্রোডাক্টের সম্পর্কে জ্ঞান দেওয়া বা জানা, অ্যান্ড সার্ভিসেস ডাজ নট মিন, এবং সেগুলো নিয়ে সার্ভিস দেওয়া মানে এটা একটা বিজনেসটা খুব ভালো কি খারাপ হবে এগুলো অপশান দেখে বলতে হবে। 15 বলছে দ্য রিসোর্স রিকোয়ারমেন্ট, কোন কোন জিনিসগুলো প্রয়োজন অফ এ বিজনেস নিড কেয়ারফুল হ্যান্ডলিং অ্যাট হুইচ স্টেজ, এবং কোন সময়ে সব থেকে বেশি হ্যান্ডলিং করতে হয়। তো যদিও আমরা প্যাসেজটা এখানে পড়বো না, আমরা জাস্ট সময়ের সুবিধার্থে আমরা শুধুমাত্র উত্তরটাই এখানে বলে দিচ্ছি, এবং আমার মনে হয় যদি এরকম এটা যে পড়ে নেওয়া হলো প্রশ্নগুলি, তাহলে এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন করে বা কী প্যাসেজটা সম্পর্কে, বুঝতেই পারছেন একটা বিজনেস নিয়ে এটা রয়েছে। এবং আবারও বলছি, যদি আপনাদের এরকম ডিটেলে আমি প্যাসেজটা পড়ে উত্তর দেওয়ার কথা বলি, তাহলে আপনাদেরকে বলবো যে মক টেস্ট 1 বা টেস্ট সিরিজ 1 বা টেস্ট সিরিজ 2 আপনারা দেখবেন, ওখানে আমরা ডিটেলে আলোচনা করেছি। তো 11 দাগের উত্তর হচ্ছে, অর্থাৎ দ্য স্লোয়িং ডাউন অফ এ বিজনেস ক্যান হ্যাপেন ইফ দ্য লেভেল অফ ইনোভেশন এনার্জি ওয়েকেন্স, যদি ওখানকার যে আধুনিকীকরণের যে এনার্জিটা কমে যায়। তারপরে বলছে হোয়েন উইল এ বিজনেস ক্রিয়েটস ইটস প্লেস ইন দ্য মার্কেট, তাহলে এর উত্তর হচ্ছে অবভিয়াসলি অ্যাট ইন্ট্রোডাকশন, যখন শুরু হয় তখন থেকে মার্কেটটা কিন্তু তার নিজের ছাপ ছাড়তে শুরু করে। ওকে, বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে 13 দাগের প্রশ্ন, দ্য ফাউন্ডার অফ এ বিজনেস ডাজ নট মুভ টু এ মোর ম্যানেজারিয়াল রোল অ্যাট হুইচ স্টেজ, এই স্টেজটা হচ্ছে অবভিয়াসলি স্টার্ট আপ স্টেজে তিনি কিন্তু এইসব পদে স্থানান্তরিত হয় না। এবার 14 থেকে প্রশ্ন বলছে ভেঞ্চারিং ইনটু রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ডাজ নট মিন দ্যাট এ বিজনেস উইল অবভিয়াসলি ইগনোর দ্য অরিজিনাল প্রোডাক্ট। 15 থেকে প্রশ্ন হচ্ছে
দ্য রিসোর্স রিকোয়ারমেন্ট অফ এ বিজনেস নিড কেয়ারফুল হ্যান্ডলিং অ্যাট হুইচ স্টেজ, কোন সময় বেশি সবসময় বেশি গুরুত্ব লাগে, অবশ্যই থার্ড স্টেজে। চলে আসবো 16 দাগের প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাথমেটিক্যাল রিজনিং রয়েছে। এ ট্রেডার একজন ব্যবসায়ী বা একজন যিনি ব্যবসায়ী বলাটা ভুল হবে, ঠিকই হবে, মিক্সেস 3 ভ্যারাইটিস, 3টে ভ্যারাইটিস অফ রিফাইন্ড অয়েলকে তিনি মিক্স করেছেন। 3 ভ্যারাইটিস অফ রিফাইন্ড অয়েল, কস্টিং তাদের মধ্যে কস্ট পার প্রাইস হচ্ছে 100 টাকা, 40 টাকা, 60 টাকা পার লিটার, ইন দ্য রেশিও অফ 2:4:3 ইন টার্ম অফ লিটার, এরকম অনুপাতে রেখেছে। অ্যান্ড সেলস দ্য মিক্সচার, এবং সেই মিক্সচারটাকে 66 টাকা বা রুপিজ পার লিটার বিক্রি করছে। সো হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট ডাজ হি মেক, তাহলে সে কত পার্সেন্টেজ প্রফিট করছে। তো আমরা দেখে নিলাম এখানে যে প্রত্যেকের যে কি বলে যে এখানে লিটারে মানে মিক্সারে, ওই মিক্সারটাতে কত পরিমাণ তারা কি লাগাচ্ছে। তো টোটাল কোয়ান্টিটিটাকে আমরা যদি বার করি, টোটাল কোয়ান্টিটি তাহলে 2, 4, 3, 2 + 4 + 3 সমান 9 লিটার। আচ্ছা, টোটাল কস্ট কত পড়ছে, তাহলে 100, এবারে 2, এটা 100 × 2 যুক্ত 40 × কত হবে, 40 × 3, এই সরি 4, 40 × 4 যুক্ত 60 × এই যে 3, 60 × 3। তো এটাকে ক্যালকুলেশন করবো আমরা, 200, 160, 180 সমান 0, 14 4 হাতে 1, 2 4 1 5, 540 হচ্ছে আমাদের মিক্সারটার বা ওই মিক্সারটার এখানে প্রাইস। এবারে প্রশ্ন হচ্ছে লিটারে কত টাকা পড়ছে, কস্ট পার লিটার। তাহলে কস্ট পার লিটার বার করব, তাহলে 540 আমার বেরিয়েছে, বাই এখানে টোটাল লিটার সংখ্যা আমি 9 দিয়ে ভাগ করব, 9 সমান হচ্ছে 66, 60, 9 6 54, 60। ওকে, তারপরে বলছে সেলিং কস্ট বিক্রয় মূল্য পার লিটার কত বলে দিয়েছে, পার লিটার বলেছে এই যে 66। ওকে, তারপরে তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট সমান 66 - 60 সমান 6। এর প্রফিট পার্সেন্টেজ বার করব, প্রফিট পার্সেন্টেজ বার করতে হলে আমরা কি করব, 6/60 × 100, 0 0, 2 3 6, 2 5 10, 3 2 6, 5 2 10, 10, অর্থাৎ এখানে 10% হচ্ছে অ্যান্সার, 10%। এই যে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নাও ইন্ডাকটিভ আর্গুমেন্ট প্রসিডস ফ্রম ইন্ডাকটিভ এবং ইন্ডাকটিভ দুটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে সাধারণত একটা জেনারেলাইজেশন থেকে, সাধারণ থেকে একটা পার্টিকুলারে পৌঁছানো হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। তো এখানে পার্টিকুলার টু ইউনিভার্সাল, এবং একটা থেকে একটা ইউনিভার্সাল পর্যায়ে পৌঁছানো হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। তারপরে 18 দাগে বলছে কনসিডার দ্য এক্সাম্পল গিভেন বিলো। দেবদত্ত ইজ গ্রোয়িং ফ্যাট, দেবদত্ত মোটা হচ্ছে। হি ডাজ নট ইট ফুড ডিউরিং দ্য ডে, এবং সে দিনের বেলা খাবার খায় না। ওকে, দেয়ারফোর হি মাস্ট বি ইটিং ফুড ডিউরিং দ্য নাইট, তাকে হয় রাত্রে খাবার খেতে হবে, আদার থিংস বিং ইকুয়াল, যা কীরকম যেরকম হবে। সো এখানে বলছে আইডেন্টিফাই দ্য লজিক ইনভলভ দ্য এক্সাম্পল, এখানে কোন লজিকটা এখানে জোড়া হয়েছে, বাই চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন কিলো। অর্থপতি, বি বলছে অনুপলব্ধি, 3 হচ্ছে অনুমান, এবং 4 হচ্ছে বা ডি হচ্ছে শব্দ। অ্যাকচুয়ালি এখানে অর্থপতিকে কাজে লাগানো হয়েছে। অর্থপতি আমরা জানি যে প্রমাণে মোট 6টি প্রমাণ রয়েছে, এবং সেখানে তার মধ্যে প্রত্যক্ষ বা পারসেপশান, মনে আছে তো,
প্লাসে আমি বুঝিয়েছি প্রত্যক্ষ প্রত্যক্ষ এক, দুই হচ্ছে অনুমান বা অনুমানও, তিন হচ্ছে শব্দ, চার হচ্ছে উপমান, পাঁচ হচ্ছে অনুপলব্ধি। ওকে, অনুপলব্ধি। তো এই হচ্ছে পাঁচ। তো এখানে অর্থপতি এখানে বলতে চাইছে দ্য ওয়ে ইন হুইচ, যেভাবে নলেজ ইজ ডিরাইভড। অর্থপতি মানে হচ্ছে দ্য ওয়ে ইন হুইচ নলেজ ইজ derived from a set of circumstances. ওকে, তো এখানে উত্তর হলো অর্থপতি। 19 দাগে প্রশ্ন বলছে যদি 0.75x ইকুয়াল টু 0.02y, তাহলে দ্য ভ্যালু অফ y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স কত হবে? প্রথমত 0.75 x ইজ ইকুয়াল টু 0.02 y, তাহলে x বাই ওয়াই সমান 0.02 বাই 0.75। যদি আমরা ক্যালকুলেশন করি দাঁড়াবে 0.0002 এবারে x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 75, y is equal to 75। তাহলে প্রশ্ন হচ্ছে y minus x by y plus x is equal to 75 minus 2 by 75 plus 2 সমান 75, 2 73, 2 75 সমান 73 এর 77, 73 এর 77, 2 এ যদি কিউ নেই তো 2 হবে, 75 2 77, 73 এর 77 অপশন আছে, 73 এর 77। তারপরে এখানে একটি দেখতে পাচ্ছি আমাদের দেওয়া রয়েছে একটি লজিক্যাল রিজনিং। প্রশ্ন হচ্ছে যে নো মুসলিম আর জাপানিজ, কোনো মুসলিমই জাপানিজ নয়। অল বারবার্স আর মিউজিশিয়ান, সমস্ত বারবাররা হচ্ছে মিউজিশিয়ান। নো বারবার্স আর জাপানিজ, কোনো বারবারই জাপানিজ নয়। তো এক্ষেত্রে আমরা কি করব? প্রশ্ন দেখি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট প্রেমিস, সাবজেক্ট ইন দ্য ফার্স্ট প্রেমিস হচ্ছে মিউজিশিয়ান, অ্যান্ড প্রেডিকেট ইন দ্য সেকেন্ড প্রেমাইস। ইয়েস, ডান, এটাই ঠিক আছে। দেখতে পাচ্ছি প্রেডিকেট ইন দ্য ফার্স্ট প্রেমাইস, প্রেডিকেট ইন দ্য ফার্স্ট প্রেমাইস এটা জাপানিজ, অ্যান্ড সাবজেক্ট ইন দ্য সেকেন্ডে না, এটা তো হয়নি, সেকেন্ডে তো সাবজেক্ট হয়নি, তাহলে ভুল এটা। প্রেডিকেট ইন দ্য বোথ প্রেমিসেস, দুটো প্রেমিসেসে দুটোই একই রয়েছে, না এটাও ভুল আছে। সাবজেক্ট ইন দ্য বোথ প্রেমিসেস, দুটো সাবজেক্ট একই আছে, প্রেমিসেসে সাবজেক্ট ইন বোথ প্রেমিসেস। তো এখানে দুটো প্রেমিসেসের সাবজেক্ট হিসাবে মিউজিশিয়ানটা কিন্তু নেই, বারবার্সটা কিন্তু রয়েছে, তাই এখানে সাবজেক্ট এটাই আমাদের হবে, সিক্রেট ইন দ্য ফার্স্ট প্রেমাইস অ্যান্ড প্রেডিকেট ইন দ্য সেকেন্ড প্রেমাইস। 21 দাগে বলছে আবার একটা গণিতে একটা সমস্যা দিয়েছে, বলছে ম্যান, একজন মানুষ, ট্রাভেলড ফ্রম দ্য ভিলেজ টু দ্য রেলওয়ে স্টেশন, গ্রাম থেকে রেলওয়ে স্টেশনে গেছে,
অ্যাট দ্য রেট অফ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ওয়াক ব্যাক এবং হেঁটে এসছে অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য হোল জার্নি টুক প্লেস 5 আওয়ার্স, যদি সম্পূর্ণ যাত্রাটি 5 ঘন্টা ধরে হয়, তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য রেলওয়ে স্টেশন ফ্রম দ্য ভিলেজ। ফ্রম ভিলেজ থেকে, গ্রাম থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব কত। তো একটু ভেরি মানে ইজি কোয়েশ্চেন, একটু বেশি মানে একটু ভাবিয়ে দিচ্ছে, আর কিছু নয়। তো মনে করি এখানে প্রথমত মনে করি গ্রাম থেকে স্টেশনে যেতে টি আওয়ার্স লেগেছে, টাইমটা টি আওয়ার্স লেগেছে। ওকে, আবার রেলওয়ে স্টেশন থেকে ভিলেজে সমান 5 মাইনাস টি, তাহলে টি আওয়ার্স। এবারে দেখুন সূত্র যদি বার করতে যাই, তাহলে আমাদেরকে ডিস্টেন্স বার করতে বলেছে। ডিস্টেন্স ইজ ইকাল টু speed into time is equal to 5 into 5 minus t। ওকে, এটা দাঁড়াচ্ছে তাহলে স্পিড হচ্ছে আমার 20 ইন্টু 1 সমান 20 কিলোমিটার। ডান। বলছে ইফ রেড ইজ কোডেড অ্যাজ 6720, রেডকে যদি 6720 লেখা হয়, তাহলে দেখে নেব ডি রেড, আর এর ভ্যালু কত 18, ইর ভ্যালু কত 5, ডির ভ্যালু কত 4, তাহলে 18 5 23, 18 5 23 4 27, হিসেবে তাই বলছে। আর ইডি কে তাহলে 67 20 কি করে লিখলো, 67 20 কি করে হলো, আর তো 18 5 23 27 হচ্ছে। তাহলে কি করতে পারে দেখা যাক। 27 6 2067, তাহলে কি করে হলো 18 যুক্ত 2 সমান 20, 5 যুক্ত 2 সমান 7, 4 যুক্ত 2 সমান 6। আচ্ছা 2076, ওটা উল্টে পাল্টে লিখেছে 6720, শেষ থেকে করেছে 6720। তাহলে গ্রিন কি হবে, জি এর ভ্যালু কত, ই এফ জি 7, জি এর ভ্যালু সমান 7, আর এর ভ্যালু সমান 18, ই এর ভ্যালু তো সমান 5, ই দুটো রয়েছে 5, এন এর ভ্যালু কত 14। এবার তার মধ্যে +2 করবো, +2 +2 +2 +2 +2, 16 7 7 20 সমান 9। তাহলে 16 দিয়ে শুরু হবে, 16-র পরে 7 থাকবে, 7 আছে এখানে, তারপরে ডবল 7 থাকবে,
ডবল 7 এখানেও আছে, এখানেও আছে, তারপরে 20, এই যে 20 9, তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার। 22-এর দাগে বি হচ্ছে রাইট অ্যান্সার। 23-এর দাগে কনসিডার দ্য আর্গুমেন্ট প্রোভাইডেড বিলো, এটা আর্গুমেন্ট দিয়েছে, সাউন্ড ইজ পারমানেন্ট বিকজ ইট ইজ প্রডিউস লাইক দ্য জার, জারের মতো এটাকে তৈরি করা হয়, তাই সাউন্ড হচ্ছে পারমানেন্ট। ওকে, বলছে এখানে কোন ধরনের এখানে ইন্ডিয়ান লজিক লাগানো হয়েছে, এখানে ফ্যালাসি অফ কন্ট্রাডিক্টরি রিজনটাকে লাগানো হয়েছে, ফ্যালাসি অফ কন্ট্রাডিক্টরি রিজন লাগানো হয়েছে। নেক্সট হচ্ছে সিমেন্টিক ব্যারিয়ার অফ কমিউনিকেশন ইজ ইমপ্লাইড হোয়েন, সিমেন্টিক ব্যারিয়ার ল্যাঙ্গুয়েজ ফরমেশনগত ব্যারিয়ার অফ কমিউনিকেশন ইজ ইমপ্লাইড হোয়েন, কখন এটা আমাদের উপর চাপানো হয় বা বিহিত হয়ে থাকে, তাহলে কি হবে, সিগন্যাল সিমেন্টিক ব্যারিয়ার সাধারণত রিসিভার ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য মেসেজ, অর্থাৎ ওই মেসেজটার অর্থ বুঝতে পারে না। ওকে, রিসিভার ডাজ নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে না। সিমেন্টিক ব্যারিয়ার তখন যদি ঠিকঠাক যদি গুছিয়ে না বলতে পারি, অডিয়েন্স কি বুঝতে পারবে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন মাস মিডিয়া, আধুনিক মাস মিডিয়ারের রোল কি, আধুনিক মাস মিডিয়ার রোল হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ যে পাওয়ার রয়েছে তারই গুণগান করা, তাকেই তুলে ধরা। 26-এর দাগে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের মধ্যে কোনটি সিগনিফাইজ নন ভার্বাল কমিউনিকেশন ইন এসেন্সিয়াল ওয়ে, নন ভার্বাল কমিউনিকেশন তাৎপর্যভাবে কোথায় করে থাকে, সাধারণত দ্য ড্রেস কোড ফলোড বাই অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা এক প্রকার মানুষরা ব্যবহার করে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং সিগনিফাইজ দ্য নন ভার্বাল কমিউনিকেশন ইন অ্যান এসেন্সিয়াল ওয়ে, তো এখানে দ্য ড্রেস কোড ফলোড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ইজ এ কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন, এখানে কোনো কথা ইউজ করা হচ্ছে না, কিন্তু এসেন্সিয়াল ওয়ে তাৎপর্য বলা হচ্ছে যে এই স্কুলের এটাই হচ্ছে ড্রেস। তারপরে 27 দাগে অ্যাসারশন এবং রিজন, অ্যাসারশন কি বলছে, কমিউনিকেশন প্রিসাপোজেস a shared symbolic environment, a social relationship even among non-participants, তো communication presupposes a shared symbolic environment, a social relationship even among the participants, এটা তো কোনো অর্থে সঠিক বলে মনে হচ্ছে না, তো এটা তো ভুল ধরলাম আমি। ওকে, রিজন কি বলছে, রিজন বলছে যে ইট লিড টু সোশ্যাল ইন্টারাকশান, এটি আমাদের সামাজিক কথোপকথন করতে সাহায্য করে। আর কি হুইচ ইন কম্বিনেশন, যেটা অ্যাকচুয়ালিতে উইথ আদার ফ্যাক্টরস, অন্যান্য বিষয়ের সাথে কন্ট্রিবিউট টু এ সেন্স অফ কমিউনিটি, একটা সাম্প্রদায়িকতার একটা বাতাবরণ ক্রিয়েট করে। তো এখানে অবভিয়াসলি সেকেন্ড অপশানটা হচ্ছে সঠিক মনে হচ্ছে, যে যখন কমিউনিকেশন উইথ আদার ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু এ সেন্স কমিউনিটি, তো এখানে অ্যাসারশন ভুল এবং রিজন ঠিক, তো এক্ষেত্রে তাদের তো যদি আমরা এক্সপ্লেনেশন চাই দেওয়া দরকার নেই। তো এখানে কি হলো ঘটনাটি, যে অ্যাসারশনই হচ্ছে ফলস, অ্যাসারশন ইজ ফলস বাট আর ট্রু আর ইজ ট্রু। 27 থেকে ক্লিয়ার আশা করি। 28 থেকে চলে আসবো, কি বলছে, অ্যামাং দ্য 5 ফ্রেন্ডস, 5 জন বন্ধুর মধ্যে বিনীত ইজ টলার দেন মনিকা, মনিকার থেকে বিনীত হচ্ছে লম্বা, বাট নট টল অ্যাজ রাম, কিন্তু রামের মতো ও আবার বিনীত বড় নয়। জেকব ইজ টলার দেন দিলীপ, জেকব আবার দিলীপের থেকে বড়, বাট শর্টার দেন মনিকা, কিন্তু মনিকার থেকে ছোট। সো হু ইজ দ্য টলেস্ট ইন দিয়ার গ্রুপ, তাদের দলে সব থেকে লম্বা কে। ওকে, তো এখানে যদি আমরা দেখি রাম নট অ্যাজ টল অ্যাজ রাম বলছে, তো হু ইজ দ্য টলেস্ট ইন দেয়ার গ্রুপ, ইয়েস রামই সব থেকে টলেস্ট এখানে তাই মনে হচ্ছে, তাই না। দেখুন ভালো করে ছকটা আঁকুন, দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। 29 থাকে ইফ দ্য এভারেজ অফ 5 নাম্বার ইজ 20, 5টি সংখ্যার যদি গড় 20 হয়,
অ্যান্ড দ্য সাম অফ 3 অফ দ্য নাম্বার ইজ 32 এবং তিনটে সংখ্যার ভ্যালু হচ্ছে অ্যান্ড দ্য সাম অফ 3 অফ দ্য নাম্বার ইজ তিনটা নাম্বার হয়ে যোগ করা হয় তাহলে 32 হবে। দেন হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য আদার টু মেম্বার্স, তাহলে বাকি দুটো সদস্যের কি বলবো আসল ভ্যালু কত ছিল। তো যদি আমরা 5টা সংখ্যায় ধরে নিই, মোট 5 সংখ্যার যদি হয় তাহলে 5 গুণিতক -20 ইজ ইকাল টু -100। ওকে, কমিউনিকেশনের ক্ষেত্রে দেখি যে এই বিশেষ স্তরটি মানে যেটা হয়ে থাকে যে 5 নাম্বার যখন এভারেজ বৃদ্ধি পায় তখন কি হয় -130 চলে যায়, -100 বাই -32 সমান হচ্ছে 132 মাইনাস বাই 2 সমান -66। এই যে -66 হচ্ছে উত্তর। তারপরে ডিআই, আমি বারংবার প্রায় বলি যে ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে ডিআই অনেক ইজি। এখানে দেখতে পাচ্ছি একটা চার্ট রয়েছে যেখানে বলা হচ্ছে যে কনসিডার দ্য ফলোয়িং টেবিল দ্যাট শোজ দ্য প্রোডাকশন অফ ফার্টিলাইজার্স। এখানে সারের তৈরির কথা বলছে, সার তৈরি হচ্ছে ওকে বাই এ কোম্পানি ইন 10,000 টন, 10,000 টনে ডিউরিং 2011 to 2018। তাহলে 35, 50, 70 করেছে প্রোডাকশন অফ ফার্টিলাইজার করে গেছে। তো এখানে ডেটাগুলোকে দেখানো হয়েছে কোন বছরে কত সালে হয়েছে। ওকে, তো ফার্টিলাইজারের 10,000 টন সে করে এবং তার মধ্যে কোন ইয়ারে কত করেছে। প্রশ্ন বলছে নাম্বার 1 বা 31-এর দাগে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ, কত পার্সেন্টেজ বেড়েছে ফার্টিলাইজারের প্রোডাকশান 2018 কম্পেয়ার টু 2011 নিরিখে। তো 2011 সালের নিরিখে 2018 সালে কত বেড়েছে এখানে আমার প্রশ্ন হচ্ছে। তো খুবই ইজি। তো এখানে আমরা যদি দেখি যে 2000 পার্থক্য যদি দেখি 2018 থেকে 2011 এর যদি আমরা পার্থক্য বার করি, পার্থক্য সমান হচ্ছে 90 মাইনাস 35। এই যে 35 90 মাইনাস 35 কার নিরিখে করতে বলছে, 2011 নিরিখে করতে বলেছে। তাই 2011 নিরিখে যদি করতে হয় তাহলে নিচে 35 ইন্টু এখানে 100 দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে অবভিয়াসলি থাকবে 55/35 ইন্টু 100, তাই তো 5 7 35 11। তাহলে এখানে হচ্ছে 1 1 0 7 7 के 7 4 0 7 6 7 5 35 5 0 7 7 49 1 .0 7 के साथ 157.1। তো এখানে অপশন এ রাইট অ্যান্সার, ভেরি ইজি ছিল। চলে আসবো পরবর্তী প্রশ্নে। বলছে ইন হুইচ ইয়ার, কোন বছরে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রোডাকশন অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ার ওয়াজ ম্যাক্সিমাম, মানে সেই বছর সব থেকে বেশি মানে পার্থক্য হয়েছে। তো আমরা একটি দেখে নেব। সে যদি 2011 থেকে 2012 দেখি পার্থক্য কত হয়েছে, ছিল 35 ছিল 45 মাইনাস 35 বাই 35 ইন্টু 100 ক্যালকুলেশন করব। আবার যদি
12 নিরিখে 2013 করি সেরকমভাবে হলে তাহলে এখানে 70 মাইনাস 50 বাই 50 গুণিতক 100 এই ক্যালকুলেশন করলে বেরোবে 2013 মাইনাস 2012 যদি আমরা এটা করি তাহলে এখানে হবে 2000 আচ্ছা এটা করে নিই 2013 মানে 2012 তো হয়ে গেছে এটা 2014 মাইনাস 2013 হবে 2014 তে 55 তাই না ও 2014 করার দরকার নেই কারণ আমার এখানে 2015 সাল চেয়েছে আমি 2012 বার করছি 2013 বার করছি 2014 বার করার দরকার নেই আমি 2015 নিরীক্ষা করবো এবারে তাহলে সেক্ষেত্রে হলে 75 মাইনাস 55 ইন্টু 100 আর বাকি 2018 নিরীক্ষা করবো 2018 2017 নিরিখে তাহলে এখানে 90 মাইনাস তাহলে হবে 90 মাইনাস 85 বাই 85 গুণিতক 100 তো এই ক্যালকুলেশনগুলো করতে হবে দিলে উত্তর বেরোবে তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি দাঁড়ায় এখানে দাঁড়াবে 42% আপনারা করবেন বেরোবে এটাই তারপরে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 70 মাইনাস 50 এখানে 20 এখানে বেরোবে 40% এখানে 2014 আর 15 বেরোচ্ছে কত 15 থেকে 20 দশে এটা বলছে 36% আর এটাকে বেরোচ্ছে এখানে 5.88% তো প্রতিটা বেরোচ্ছে 42 40 36 এটা 5.88 বলছে in which your percentage increase in production compared to the next year was maximum তাহলে ম্যাক্সিমাম এই বছরে 2012 তে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার এটা একটু বর্ধিত হলো তার মানে বাকিগুলো আরো সহজ থাকবে তো বলছে 33 এর দাগে in how many of the given years was the production of the fertilizers more than the average production of the given years অর্থাৎ how many of the given years কোন বছরে was the production of the fertilizer more than the average গড়ের থেকে বেশি হয়েছে গড়ের থেকে বেশি হয়েছে তাহলে গড় বার করতে হলে কি হবে খুবই সোজা বলেছি তাহলে যোগ করব 9 8 17 17 9 8 17 17 6 23 23 5 28 28 5 33 33 7 40 40 5 45 45 3 48 48 5 5 মিলে 10 49 50 তাই না 500 হবে দেখুন ঠিক করে নিন 90 85 এই জায়গায় যদি গুন্ডগোল হয়ে গেলাম সব শেষ 5 5 10 10 5 15 15 5 20 ওকে শূন্য হাতে 2 9 8 17 17 6 23 23 5 23 7 30 30 5 35 35 7 42 42 5 47 47 3 47 3 কত 50 52 হচ্ছে তো ভালো করে দেখে নিই এটা 2 হাতে ছিল 9 8 17 17 6 23 23 7 20 20 5 25 25 7 32 32 5 37 37 3 40 হয় কি রে ভাই 9 8 17 17 6 23 23 7 30 30 5 35 35 7 42 5 47 3 50 52 ভুল বললাম 520 সংখ্যা কত 1 2 3 4 5 6 7 8 8 8 6 48 8 4 56 2 দিয়ে বেরি 4 দুগুণে 4 একে 4 হ্যাঁ 4 দুগুণে 8 4 একে 4 4 3 12 0 2 65 65 উপরে কে কে রয়েছে এই যে একটা দেখতে পাচ্ছি দুটো দেখতে পাচ্ছি তিনটে চারটে 65 উপরে রয়েছে 1 2 3
4 4 হবে, তাহলে 33-এর দাগে অপশান সি হবে। কিভাবে করলাম বুঝতে পারলেন তো? আশা করি বুঝতে পেরেছেন। আমাকে এভারেজ বার করতে হলো, গড়, কারণ এভারেজ কটার বেশি বলেছে। এভারেজ বার করতে হলে সবগুলোকে যোগ করলাম বাই সেই সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যা দিয়ে করেছি 8 দিয়ে ভাগ করেছি, এভারেজ বেরিয়েছে 65। 65 পরে কে পেয়েছে বের করে দিলাম। তারপরে 34-এর দাগে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ডিক্লাইন, পার্সেন্টেজ কমে গেছে ইন দ্য প্রোডাকশন অফ ফার্টিলাইজার্স 2013 থেকে 14 অবধি। হোয়াট পার্সেন্টেজ কম হয়েছে 2014, ওকে 13-তে, এই দেখুন 13 থেকে যখন 30 কমে গেছে, 70 থেকে 75 হয়ে গেছে, তো অবশ্যই প্রথমে পার্থক্য বার করব। পার্থক্য কত কমেছে? 70 থেকে 55 বাদ দিলে 15, তাই তো? 70 থেকে 55, হ্যাঁ 15, বেশ। পার্থক্য, এর পার্থক্য পার্সেন্টেজ বার করতে হলে পার্সেন্টেজ বার করতে হলে তাহলে সেই যেটা বেরিয়েছে বাই যার নিরিখে, যেহেতু 2013 নিরিখে করা হচ্ছে, তাহলে 70টা এখানে নিচে হবে, এখানে কম সংখ্যাটা হবে না, যেহেতু এর নিরিখে করা হয়েছে, ইন্টু 100। বোঝা গেছে? তারপরে 0 0 কাটলো, তারপরে 150 10 15 10 150, 7 150, 7 দুনে 14, 10 7 একে 7, 3 .0, 7 4 28, 2 0, 7 দুনে 14, 21.42। এই যে 21.4 উত্তর রয়েছে, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসবো 35-এর দাগে প্রশ্নে। দ্য এভারেজ প্রোডাকশন অফ 2012-2013 ওয়াজ এক্স্যাক্টলি ইকুয়াল। দেখে নিই 2012, ও এখানে তো প্রোডাকশন বেশি বলছে, ওকে। বলছে হোয়াট দ্য এভারেজ প্রোডাকশন, ও এটার এভারেজ আর করতে বলেছে। দ্য এভারেজ প্রোডাকশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ইয়ার্স, এবং বলছে এখানে বলছে দ্য এভারেজ প্রোডাকশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ইয়ার্স। তো এখানে আমরা কি করতে হবে, প্রথমে ডাইরেক্টলি করে নেব কি 2012 এবং 13, 2012 এবং 13 ডান। ওয়াজ এক্স্যাক্টলি ইকুয়াল দ্য এভারেজ প্রোডাকশন অফ, এভারেজ প্রোডাকশন তো আমরা বের করেছি 65, তাই না? এভারেজ প্রোডাকশন অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ইয়ার্স, ও আচ্ছা, এভারেজ বার করতে হলে কত হচ্ছে, 50 যুক্ত 70 সমান কত, 120/2, টোটাল করে এভারেজ বার করা হবে, তো 60 হলো। 60-এর থেকে 60 একই রকম, 60 মানে কোথায় হবে আর কি, এভারেজ প্রোডাকশন অফ দ্য হুইচ দ্য ফলোয়িং পেয়ার্স, মানে এক্স্যাক্টলি একই রকম ইকুয়াল হবে আর কি, এরই মতো 2011-12 যেরকম করে 2012 ও 2013 করলাম এবং 60 বেরিয়েছে, সেরকম দেখতে হবে আর কোথাও 60 বের হয়। তাহলে যদি দেখি 8 5 13, ওকে বেশি হয়ে যাচ্ছে, 2011-তে 35 যুক্ত 85 কত হচ্ছে, 10, হ্যাঁ 120, তাহলে 120/2 সমান এখানে 60 হচ্ছে, তাহলে 2017-2011 সালেও এদের এভারেজ ইকুয়াল হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 2011 ও 2017 ইকুয়াল হচ্ছে, তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখুন প্রথমটা ইজি ছিল, দ্বিতীয়টা একটু টাফ ছিল, বাকি চারটা কিন্তু ইজি। ডিআইতে এরকম হয়, একটা খুব টাফ থাকে, বাকিগুলো খুব সহজ থাকে। ওকে, 1 টেরাবাইট অফ মেমোরি ইজ ইকুয়াল টু 1 টিবি সমান কত? এটা খুবই ইজি, আই হোপ আপনারা সবাই সঠিক করেছেন, তাই না? অর্থাৎ 1024 ইন্টু 1024 কেবি এমবি জিবি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টিবি, মানে এটা সাজেস্ট করছে কেবি, এটা সাজেস্ট করছে এমবি, এটা সাজেস্ট করছে জিবি, অর্থাৎ 1024 জিবিতে
1 টেরাবাইট হয়। নাও 37, the target set by Indian government for generating power wind energy by the 2020 was 22 rather বা 2022 এ কত তাদের টার্গেট ছিল? 2022 এ তাদের টার্গেট ছিল 60 গিগাওয়াট। হাউ মেনি গিগাওয়াট? 60 গিগাওয়াট। আমি আবার বুঝিয়ে দিই, তাহলে কি বললাম, উইন্ড এনার্জি থেকে তাদের টার্গেট ছিল 60 গিগাওয়াট। আপনারা জানেন নিশ্চয়ই সোলার থেকে টার্গেট ছিল, সোলার এনার্জি থেকে টার্গেট ছিল 100 গিগাওয়াট। ওকে, যদি প্রশ্ন আসে বায়োমাস, বায়োমাস থেকে কত ছিল? 10 গিগাওয়াট। ক্লিয়ার? ওয়েস্ট টু পাওয়ার, ওয়েস্ট ম্যানেজমেন্ট করে সেখান থেকে টার্গেট ছিল 5 গিগাওয়াট। ওকে, আর স্মল হাইড্রো পাওয়ার করে সেখান থেকে টার্গেট ছিল 175 গিগাওয়াট। এই হচ্ছে পুরো টার্গেট ছিল। গট ইট? চলে আসবো 38-এর দাগে প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কোনটা নয়? ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার, মোজিলা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, তাহলে ইয়াহু হচ্ছে সার্চ ইঞ্জিন, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসবো দ্য এক্সপানশন অফ সংলাপ। সংলাপ, এখানে সংলাপের বা সংকল্প, ভুল বললাম, সংকল্পের ফুল ফর্ম কি? অ্যাকচুয়ালি সংকল্প হচ্ছে একটি নলেজ অ্যাওয়ারনেস একটা সেক্টর, নলেজকে অ্যাকুইজিশনের জন্য নলেজ অ্যাওয়ারনেস। তো এটা হচ্ছে স্কিল অ্যাকুইজিশন অ্যান্ড নলেজ অ্যাওয়ারনেস ফর লাইভলিহুড প্রমোশন। ওকে, সংকল্প। ওকে, নাও নেক্সট আসবো 40-এ দেখে প্রশ্ন হুইচ পলিউটেন্ট, কোন দূষকটি, ইজ দ্য মেজর সোর্স অফ ম্যারিন পলিউশন। মেরিন বা জলজ পলিউশনে অবশ্যই এগ্রিকালচারাল রান অফটা, অর্থাৎ কৃষি জমি থেকে জলটা যখন আমরা দেখতে পাই গড়িয়ে চলে যায়, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। 41-এ দেখে প্রশ্ন ইন হুইচ ইয়ার মডার্ন ইন্ডিয়ান ইউনিভার্সিটি গট এস্টাবলিশড। কোন বছরে মডার্ন ইন্ডিয়ান ইউনিভার্সিটি গট এস্টাবলিশড? 1857 খ্রিস্টাব্দে। এটাই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্ট নাম্বার 2। ওকে, নেক্সট চলে আসবো পারমাফ্রস্ট is a defining characteristic of which biome? পারমাফ্রস্ট সাধারণত আমরা দেখতে পাই তুন্দ্রা এলাকায় পারমাফ্রস্ট পাওয়া যায়। বোঝা যাচ্ছে তো? পারমাফ্রস্ট সাধারণত এরা হয় সাবসয়েল বা তুন্দ্রা এলাকায় থাকে এবং এরা পার্মানেন্টলি ফ্রোজেন অবস্থায় থাকে, মানে বরফ হয়ে থাকে আর কি। দ্য রিপোর্ট অফ হুইচ অফ দ্য ফলোইং এডুকেশন কমিশন, কোন এডুকেশন কমিশনের রিপোর্ট অনুযায়ী ক্যারিজ দ্য সাবটাইটেল এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট উত্তর হচ্ছে কোঠারি কমিশনের এই মোটো ছিল এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন ইউট্রোপিক ওয়াটার ইজ। তো যখন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হয় ইউট্রোপিক লেভেলে, তখন জলে এই ডিমান্ডটা কেমন থাকে? জলের ডিমান্ডটা থাকে মিডিয়াম থাকে। নেক্সট ইন হুইচ ইরা গিভেন বিলো, কোন সময়ে হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া গট এ সেটব্যাক। কোন সময়ে ভারতে উচ্চশিক্ষার প্রসার ঘটেছিল? অবশ্যই মুঘল সাম্রাজ্যের সময়। ওকে, ইন হুইচ ইরা গিভেন বিলো হায়ার এডুকেশন ইন্ডিয়া গট এ সেটব্যাক, এটা হচ্ছিল মুঘল সাম্রাজ্য সময়। তারপরে ইন অডিও অ্যান্ড ভিডিও কম্প্রেশন দ্য টার্ম RGB মিনস কি? RGBর অর্থ কি? রেড, গ্রিন, ব্লু। ভেরি ইজি। নেক্সট এ অর অ্যান ড্যাশ ইজ এ কম্পিউটার প্রোগ্রাম, যেটি একটি স্প্রেডস বাই ইনসার্টিং কপিজ অফ ইটসেলফ ইনটু আদার এক্সিকিউটিভ কোড অর ডকুমেন্টস। তখন তাকে আমরা কি বলবো? এক্সিকিউটিভ ডকুমেন্টের অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলবো কম্পিউটার ভাইরাস। তো যখন কপি অনেকগুলো হয়ে যায়, তো এটা কম্পিউটার ভাইরাস হয়ে থাকে। 48-এর দাগে আমরা একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস
বেস্ট এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টে কোনটি সবথেকে বেশি ব্যাখ্যা করছে? বলছে ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস মিনিমালি। সাস্টেনেবল যদি ন্যাচারাল রিসোর্সের কথা বলেছে তা কিন্তু নেই। ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস ফর আওয়ার বেনিফিট, না তা বলেন। ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস জুডিশিয়াসলি সো দ্যাট দে আর অ্যাভেলেবল ফর ফিউচার ডিসিশন। অবশ্যই এটা ন্যাচারাল রিসোর্সগুলোকে যেন আমরা ভবিষ্যতের জন্যও দিয়ে রাখি, এটাই। প্রিজার্ভ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস ফর আওয়ার ফিউচার জেনারেশন, ফিউচার জেনারেশনের জন্য আমরা প্রিজার্ভ করে যাবো না, এটা জুডিশিয়াসলি কথাটি হচ্ছে মোর অ্যাকিউরেট না। নেক্সট আসবো, দ্য ম্যানগ্রোভস এক্সিস্ট ইন, ম্যানগ্রোভটা কোথায় অবস্থিত? অবশ্যই নোনা জলে, স্যালাইন ওয়াটার। নেক্সট বলছে ম্যাচ দ্য ফলোয়িং, এখানে কম্পিউটারাইজ জেনারেশনের সাথে তাদের উপাদানের সাথে বলা হচ্ছে। সো প্রথমত আসবো যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, অবভিয়াসলি তখন ভ্যাকিউম টিউব ছিল। সেকেন্ড জেনারেশন কম্পিউটার, সেকেন্ড জেনারেশন কম্পিউটার কী হবে? সেকেন্ড জেনারেশন কম্পিউটারে সাধারণত আমরা দেখতে পাই ট্রানজিটার থাকতো, ট্রানজিস্টার বেশ। আর থার্ড জেনারেশন কী হলো? থার্ড জেনারেশনে আমরা দেখতে পেলাম যে তখন ইন্টিগ্রেটেড বা আইসি চলে এসেছে, ইন্টিগ্রেটেড সার্কিট। আর ফোর্থ জেনারেশনে আমরা যেটা এখন ইউজ করছি মাইক্রোপ্রসেসর। সো এরটা হচ্ছে 3, বাপরে এরটা 3 যা বলছে, ওকে। তাহলে বিটা বলছে 1, বিটা বলছে 1, ওকে। তারপরে সিটা বলছে 4, সিটা বলছে 4, আর ডিটা বলছে 2। তো অবভিয়াসলি অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের চতুর্থ প্রশ্ন সিরিজ। আশা করি আপনাদের বোঝা গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।